আজকে আপনারা শুনবেন এক দুর্ধর্ষ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্প সোনার জলাশয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে পাপাঙ্গুল সিরিজের গল্প সোনার জলাশয়। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে অভিক, বর্ণিশা, সৌরভ, ঋদ্ধি। শুরু হতে চলেছে আজকের গল্প সোনার জলাশয়। পাহাড় ঘেরা মিজোরামের বুকে লুকিয়ে রয়েছে এক রহস্যময় গুহা, ক্রেম মাউন্ট লুইহই। স্থানীয় মানুষদের ভাষায় সেই গুহার নাম কেমাইলাহার গুহা। তাদের মধ্যেই এই গুহা নিয়ে প্রচলিত আছে এক অদ্ভুত মিথ। স্থানীয় লোকদের বিশ্বাস, ওই গুহার ভেতরে আছে এক অদ্ভুত জলাশয়। সেই জলাশয়ের তলায় নাকি রয়েছে সোনার মাটি। শুধু মাটি নয়, সেখানে নাকি জন্মেছে সোনার পাথরও। শুধুই কি মিথ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো ভয়ঙ্কর সত্য? পাপাঙ্গুল, রমেন আর জিজিয়া বেরিয়ে পড়েছে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে এই সোনার জলাশয়ের খোঁজে। ওরা কি শেষমেশ খুঁজে পাবে ওই জলাশয়, নাকি ওদের মুখোমুখি হতে হবে কোনো ভয়ঙ্কর বিপদের? আসুন সবাই মিলে সাক্ষী হই এক দুরন্ত অ্যাডভেঞ্চার কাহিনীর। শুরু হচ্ছে টান টান উত্তেজনায় ভরা পাপাঙ্গুলের অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম কাহিনী সোনার জলাশয়। তোদের মতো বয়সে আমি প্রথমবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। কত জায়গায় না ঘুরেছি, পাহাড় বল কিংবা ঘন জঙ্গল, সব জায়গায় আমার ঘোরার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তোরা পৃথিবীর পর্দায় কিংবা বইয়ের পাতায় যে মরুভূমি দেখিস, সেই মরুভূমির বালিতে আমি হেঁটে এসেছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে কথা বললে মিথ্যে কথা বলা হবে যে গোটা মরুভূমি পায়ে হেঁটে পার করেছি, মরুভূমি পার হয়েছি, উটের পিঠে চেপেছি। তাছাড়া সব জায়গায় কাউকে না পেলে পথ হারিয়ে ফেলতাম যে। তবে ওই বাড়িঘর আর আশেপাশের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকিস। মামার কথা অনেকক্ষণ ধরে এক টানা শুনে চলেছিল পাপাঙ্গুল, রমেন আর জিজিয়া। এবার প্রথম মুখ খুলল জিজিয়া। না মামা, আমরা শুধু যে বাড়িতেই বসে থাকি সেটা কিন্তু নয়। আমরা এর মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, তবে তোমার মতো অনেক দূরে যাওয়ার সাহস করে উঠতে পারিনি। আসলে বাড়ি থেকে তো বাইরে কোথাও আমাদের ছাড়তে চায় না। জিজিয়ার কথায় মামা হেসে উঠল, তারপর বলল, তোদের কি মনে হয় আমি বাড়িতে বলেছিলাম যে আমি মরুভূমি যেতে চাই, আর বাড়ির লোক আমাকে ছেড়ে দিয়েছে? বাড়িতে জানতোই না রে, বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর আবার মাঝখানে ফিরে আসি, তারপর আবার সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়তাম। মামা, তুমি তো এখনো চাইলে বেরিয়ে পড়তে পারো, এখন আর কোথাও যাও না কেন? রমেনের কথার উত্তরটা দিল পাপাঙ্গুল। আরে মামা যেবার ওই আফ্রিকায় গিয়েছিল, সেবার নীল নদে একটা বড় মাছ মামাকে পায়ে কামড়ে দিয়েছিল। তারপর থেকে মামা ডান পাটা সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তখন থেকেই মামা বাড়ি ছেড়ে কোথাও যায় না। পাপাঙ্গুলের কথা শেষ হতেই মামা তার প্যান্টের নিচের দিকটা সামান্য তুলে পায়ের কাছটা দেখালো। পায়ের উপরে একটা মোটা ব্যান্ডেজ মতন বাঁধা রয়েছে, তবে বোঝা যায় পায়ের পেছনের দিকটায় সামান্য ক্ষত রয়েছে। ব্যান্ডেজের নিচের দিক দিয়ে পায়ের একটা জায়গা কালো মতো হয়ে রয়েছে। সেটা দেখে ওদের গাটা কেমন যেন শিরশির করে উঠল। মামা কিন্তু হেসে বলল, এটা যদি না হতো তাহলে কি আমার তোরা এখন দেখতে পেতিস? হ্যাঁ, আমি এখন কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। ইচ্ছে ছিল গোটা পৃথিবী এভাবেই ঘুরে ঘুরে দেখব। তবে যেটুকু দেখেছি সেইটুকু নেহাত কম নয়। ছোটবেলায় বইতে ভ্রমণ কাহিনী পড়তে পড়তে কেমন যেন মনে হতো আমি নিজেই একদিন বেরিয়ে পড়ব। তবে
তবে সেই সমস্ত গল্প যদি আমি লিখি তাহলে সেই ভ্রমণ কাহিনী হবে পড়ার মতো। কি নেই সেই গল্পে? বিপদ রয়েছে, আছে ভয়, সব থেকে বেশি রয়েছে অ্যাডভেঞ্চারের আনন্দ। তবে পাপাঙ্গুলের কাছেও শুনেছি তোরাও নাকি এমন অ্যাডভেঞ্চারে মাঝে মাঝে বেরিয়ে পড়িস। হ্যাঁ হ্যাঁ মামা, করি তো। কিন্তু তোমার মতো এত দূরে কোথাও তো আমরা যেতে পারি না। কাছাকাছি কোনো পুরনো জমিদার বাড়ি কিংবা বেশ বড় কোনো জঙ্গলে ঘুরে বেড়াই। মামা ভাগ্নে পাহাড়েও একবার গেছিলাম। বাহ, এই বয়সে ঘুরে বেড়াতে ধমনীতে রক্তে প্রবাহ বেশি হবে। এই সময় ঘুরে বেড়াবি না তো কি আমার মতো বুড়ো বয়সে ঘুরে বেড়াবি? হ্যাঁ এখন আর ঘুরে বেড়ানো হয় না বলেই বইপত্র পড়ি, বুঝলি? ওই যে আমার বইয়ের আলমারিতে যে সমস্ত বই রয়েছে তার বেশিরভাগই কিন্তু ভ্রমণের বই, বিভিন্ন জায়গার ইতিহাস নিয়ে লেখা পুরনো বই। এই সমস্ত পড়ে কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটায় আর কি। ওরা তিনজন পাপাঙ্গুলের মামার বাড়িতে এসেছে। কাল বিকেলের দিকে পাপাঙ্গুলের কাছে শুনেছে তার মামা নাকি একজন ভবঘুরে মানুষ ছিলেন। এখন বাড়িতে বসে ইতিহাসের বইপত্র পড়ে সময় কাটান। পাপাঙ্গুলের মামা এখানে একাই থাকেন। তার 3 কোলে এখন কেউ নেই, একমাত্র পাপাঙ্গুলের মা ছাড়া। তবে ওই আফ্রিকা থেকে ফিরে পায়ে ব্যথা হওয়ার পরে তিনি বাইরে খুব একটা বের হন না। পাপাঙ্গুল এর আগেও একা এখানে এসেছে কয়েকবার। এবার তাই জিজিয়া আর রমেনকে সে সঙ্গে করে নিয়ে এসেছে। মামা উঠে গিয়ে বইয়ের আলমারি থেকে একটা বই বার করে নিয়ে এলো। ওরা স্পষ্ট বুঝতে পারল মামার হাঁটতে সামান্য কষ্ট হয়। মামা যেখানে বসে রয়েছে সেই বিছানার একপাশে একটা লাঠি রাখা রয়েছে। লাঠিতে ভর করেই তাকে হাঁটতে হয়। ঘরের কাজকর্ম করবার জন্য গ্রামেরই একজন মহিলা রয়েছে। সে মাঝে মাঝে ঘরদোর পরিষ্কার করে দেয়। প্রতিদিন সকালে সে রান্নাটা করে দেয়। টাকার অভাব মামার নেই। গ্রামে যা চাষের জমি রয়েছে সেই চাষ থেকে বছরে একটা ভালো টাকা উপার্জন হয়। সেখান থেকেই তার একার সংসারটা চলে যায়। কিন্তু মামার বড় দুঃখ, তিনি আর কোথাও বেরিয়ে পড়তে পারেন না বলে। বইটা ওদের সামনে রেখে মামা বললেন, এই বইতে আফ্রিকার সমস্ত ইতিহাস এবং আফ্রিকার সব জায়গার কথা বলা রয়েছে। এই বইটা দেখেই আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেবার নীল নদের নদীতে যে কত বড় বিপদে পড়েছিলাম তা তোদের না বললে তোরা হয়তো বুঝতে পারবি না। তবে সেসব তোদের এখন বলতে চাই না। ওসব শুনে তোরা ভয় পেলে তোদের মধ্যে থাকাও অভিযাত্রীর মনটা দমে যাবে। আমি চাই তোরা আমার মতো বেরিয়ে পড়, গোটা পৃথিবীকে নিজের চোখে ঘুরে দেখ। কাছাকাছি কোথায় যাওয়া যেতে পারে সেখান থেকে শুরু কর। তারপর আস্তে আস্তে যত বড় হবি তত না হয় দূরে যাবি। যাই করিস না কেন বা আমার মনে কষ্ট দিয়ে কিছু করিস না। ওই ভুলটা আমি করেছিলাম, তাই মায়ের মৃত্যুর সময় তাকে আমি নিজের চোখে দেখতে পাইনি। কথাটা বলতে বলতে মামা খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। বইটা পড়ে থাকে ওদের সামনে টেবিলের ওপর। ইংরেজিতে আফ্রিকার কথাটা লেখা রয়েছে, আর রয়েছে আফ্রিকার কয়েকটা বড় বড় স্থানের ছবি। তার মধ্যে নীল নদটাকে ওরা দেখতে পায়। মামা তখন কিন্তু বাইরের দিকেই তাকিয়ে রয়েছে। ওরা তিনজনে মুগ্ধ হয়ে বইয়ের বাইরের দিকের ছবিটা দেখতে থাকে। পাপাঙ্গুল বইটা হাতে তুলে নিয়ে খুলে ফেলে। মামা যেন নিজের মতোই বলে, বুঝলি পাপাঙ্গুল, জীবনে নিজের ইচ্ছেটাকেই সব সময় প্রাধান্য দিয়েছি। আর তাই এমন অনেক কিছুই হয়েছে যেগুলো হওয়ার কথা ছিল না। আজ হয়তো আমার জীবনটা এমন হতো না যদি না বাড়ির লোকের কথা শুনে বেরিয়ে পড়তাম এখানে ওখানে। তবে তোরা যাই করিস অনেক ভেবে চিন্তে করিস, এমন। পাপাঙ্গুল বইটা নামিয়ে রাখল। তারপর বলল, মামা, আগেরবার যখন আমি এখানে এসেছিলাম তখন তুমি একটা পাহাড়ের কথা বলছিলে না? সেই পাহাড়ের মধ্যে কোথাও একটা লুকানো গুহা আছে বলেছিলে, সেই গল্পটা বলো না। পাপাঙ্গুলের কথায় মামা হেসে উঠল। তারপর বলল,
গল্প? আরে সেসব গল্প কোথায়, ওগুলো হলো সত্যি ঘটনা, সত্যিকারের ইতিহাস। ইতিহাস যত পুরনো হয় ততই আস্তে আস্তে সেগুলো গল্প হয়ে যায়। এই যে তোরা ইতিহাসের কথা করিস, ব্যাবিলন সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, কিংবা ওই যে নীল নদের কথাই বল না কেন, তার আগেও তো একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা এখন তোদের কাছে গল্প। মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা যখন এইসব সভ্যতা ধ্বংসাবশেষ খুঁজে বার করেছে তখন সেইগুলো তাদের কাছে পুরনো গল্প কিংবা পুরনো ইতিহাস হয়ে গেছে। অথচ ভেবে দেখ, একদিন সেই সব সভ্যতা যেন জীবন্ত ছিল। নীল নদের ধারে গড়ে উঠেছিল আরও এক সভ্যতা। তাদের জীবনযাত্রা কেমন ছিল, ঠিক কেমন ছিল তাদের দেখতে। এই যে আমরা এখন এই ঘরে বসে কথা বলছি, এমন সময় তারা কি করত, এইসব কথা ভাবতে ভাবতে গোটা শরীরে কেমন যেন শিরশির করে ওঠে। সারাক্ষণ মনে হয় এক্ষুনি যেন ছুটে চলে যাই সেখানে, যেখানে মাটির তলায় আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষ বাস করত। সেই মানুষদের দেখার একটা প্রবল ইচ্ছা ছোটবেলা থেকেই আমার মনের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়, জানিস তো। তবে তোকে যে পাহাড়ের কথা বলেছিলাম সেটা এত দূর নয়, সেটা আমাদের এখানেই, ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের মধ্যে? ভারতবর্ষের মধ্যে কোথায় মামা? মেঘালয়ের নাম শুনেছিস? গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ের কথা। ওই পাহাড়ের কাছে রয়েছে কেমাইরাহা গুহা। মেঘালয় রয়েছে মোট এমন 9টা গুহা। আরও একটা গুহা রয়েছে মিজোরামে। মিজোরামে যে পাহাড়ের কাছে গুহা রয়েছে সেই গুহার নাম ব্রিটিশরাই দিয়েছিল। সেই গুহার নাম হলো ক্রেম মাউমলুই। তবে স্থানীয় মানুষের ভাষায় সেই গুহার নাম হয়েছে কেমাইলাহা গুহা। সেই গুহা নিয়ে একটা গল্প কিন্তু প্রচলিত আছে। সেই গল্প সেখানকার স্থানীয় লোকেরাও জানে। তবে আমি সেই গল্পর কথা জানতে পেরেছি একটা বই পড়ে। আমি যখন আফ্রিকা থেকে এখানে ফিরে আসি, তারপর থেকে আমায় যেমন দেখতে পাচ্ছিস, এইভাবেই আমি মাঝে মাঝে শহরের দিকে চলে যাই। সেখানে ইতিহাস এবং ভ্রমণ কাহিনী বেশ কিছু দুষ্প্রাপ্য বইয়ের খোঁজ পেলে সেগুলো নিয়ে আসে। এখন আর শহরে যাওয়া হয় না। এই কাজে আমায় কয়েকজন সাহায্য করে। এক সময় আমি তাদের গল্প বলেছি, এমনকি তারাও আমার মতে একজন অভিযাত্রী বলতে পারিস। সেই কারণে তারা আমায় সাহায্য করে। তারা তেমন কোনো বইয়ের সন্ধান পেলে সেটা আমার কাছে এনে দেয়। তেমনি একটা বইয়ের সন্ধান পেয়েছিলাম সেই গুহায়। কেমাইলাহার গুহা নিয়ে সেখানকার স্থানীয় লোকদের মধ্যে একটা অদ্ভুত মিথ প্রচলিত আছে। মিথ কাকে বলে নিশ্চয়ই জানিস। ওই অঞ্চলে সেই মিথ অনুযায়ী ওই গুহার ভেতরে একটা অদ্ভুত জলাশয় আছে। সেই জলাশয়ের তলায় নাকি সোনার মাটি রয়েছে। শুধু মাটি নয়, সেখানে নাকি সোনার পাথর জন্মেছে। তবে অনেক মিথ শুধু মিথই হয়। আমার পায়ের অবস্থা এমন, আমি তাই সেখানে যাওয়ার কোনো সুযোগ জোগাড় করে উঠতে পারিনি। আমার চেনা কয়েকজনের মধ্যে 2-1 সেখানে গিয়েছিল, তবে সেই গুহার ভেতর ঢুকে পড়ার পর তারা সেখান থেকে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নাকি খুঁজে পায়নি। তাই বাধ্য হয়ে তাদের ফিরে আসতে হয়েছিল। তবে একটা কথা কি বলতো, যারা ওখানে গিয়েছিল তারা অভিযাত্রী হলেও তাদের মনে ছিল লোভ আর ভয়। এই দুটো কারণে তারা সেই গুহার কখনোই খোঁজ পায়নি। আমি যখনই কোনো এমন গুপ্তধন কিংবা মিথের কথা শুনতাম, আমি কিন্তু কখনোই লোভ করতাম না। আমি অজানাকে জানবার জন্য সেখানে চলে যেতাম। তাই চরম বিপদের মধ্যে পড়লেও শেষ মুহূর্তে ঠিক সেখান থেকে বেঁচে ফিরে আসতাম। সে যাই হোক, তারা সেই গুহা খুঁজে বার করতে পারেনি। তবে মিজোরামে সেই গুহাই আসলে যে ওই কেমাইলাহার গুহা, সেটা আমি বুঝতে পেরেছি। তবে সেখানে যাওয়ার শক্তি আমার আর নেই। একটা নাম আমার এতগুলো কথা ওরা চুপ করে শুনছিল। এবারে পাপাঙ্গুল বলল, মামা, যদি আমরা সেখানে যাই, সেই গুহার ভেতরে ঢুকে সেই জলাশয়টা খুঁজে বার করার চেষ্টা করি।
পাপাঙ্গুলের কথায় মামা কেমন যেন চমকে উঠল। বয়স কতই বা হবে এই ছেলে মেয়েগুলোর, বড়জোর 19 কিংবা 20। যদিও এটাই হলো আসল অভিযাত্রীর বয়স। এই সময় থেকে রক্তে রক্তে অভিযানের নেশা ছড়িয়ে না গেলে কখনোই অভিযাত্রী হওয়া সম্ভব নয়। কিন্তু সেই কিমাই হলের গুহা নিয়ে যে আরও একটা গল্প প্রচলিত আছে, সেই গল্পটা যদি সত্যি হয়, না না, জেনে শুনে ছেলে মেয়েগুলোকে তেমন বিপদের মধ্যে ঠেলে দেওয়া যাবে না। তাই মামা বলল, না পাপাঙ্গুল, না, সে পথ অতি সুবিধের নয়। তোরা এর আগে হয়তো পুরনো বাড়ি বা জঙ্গলে গিয়েছিস বটে, কিন্তু কিন্তু এ সেসব নয়। চারদিকে ফাঁকা প্রান্তর, আর তার মাঝে একটা পাহাড়। সেই পাহাড়ের কোথাও একটা রয়েছে সেই গুহা। আর শুধু সেই গুহা খুঁজে বার করতে পারলেই তো হবে না, সেই গুহার মধ্যে ঢুকে পড়তে হবে। বলা তো যায় না সেই গুহার ভেতরে আসলে কি রয়েছে। গুহার মুখ খুঁজে পাওয়াটা যতটা সোজা, বেরিয়ে আসা কিন্তু ততটা সোজা নয় পাপাঙ্গুল। আর যারা ওখানে গিয়েছিল তারা তোদের চেয়ে অনেক বড়, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তারা সেই গুহা খুঁজে পায়নি, আর তোরা খুঁজে পেয়ে যাবি। হ্যাঁ, এত সহজ নয়। মামা, আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা কোনো কিছুকে ভয় পাই না কিন্তু। আর আমরা 3 জন একসাথে থাকলে আমাদের বিপদ খুব একটা বেশি হবে না। যদি তেমন কিছু হয় তাহলে আমরা ফিরে আসবো না হয়। হ্যাঁ মামা, বাড়ি থেকে না হয় কোনো একটা মিথ্যে কথা বলে দেব, বাড়িতে না হয় বলে দেব আমরা তোমার কাছে বেশ কয়েকদিন থাকছি, তারপর সেই সুযোগে বেরিয়ে পড়ব। তুমি আমাদের ভালোভাবে বুঝিয়ে দাও কিভাবে যেতে হবে, তারপর না হয় আমরা যাব। পাপাঙ্গুল মামার একদম সামনে এগিয়ে যায়। তারপর তার গলার অদ্ভুত জোরের সাথে বলে, হ্যাঁ মামা, তুমি আমাদের আর বারণ করো না, আমাদের যাওয়ার অনুমতি দাও। মামা, তুমি না চাইলে তো আমরা সেখানে যেতে পারবো না। সমস্ত পথঘাট সব কিছু তোমার কাছ থেকেই জেনে নিতে হবে। মামা অবাক হয়ে থাকে এই 3 জনের দিকে। 3 জনের চোখের দৃষ্টি কেমন যেন উজ্জ্বল হয়ে রয়েছে। তাদের শক্ত চোয়াল আর মুখের প্রতিজ্ঞ ভাব দেখে তিনি কেমন যেন চমকে ওঠেন। ছোটবেলায় তিনি প্রথম যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, তখন তার চোখেও ছিল অমন উজ্জ্বল দৃষ্টি, যে দৃষ্টিতে লাল আগুনের আভা দেখা যায়, যে দৃষ্টি কখনোই মাথা নিচু করতে জানে না। ওই শক্ত চোয়াল জানে সমস্ত কিছু বিপদকে অতিক্রম করে এগিয়ে যেতে। তার চোখে কেমন যেন জল চলে আসে। তাহলে কি এতদিন পরে তিনি এমন কাউকে খুঁজে পেলেন যারা তার অসমাপ্ত অভিযানগুলো সম্পূর্ণ করতে পারবে? এই পাপাঙ্গুল, রমেন আর জিজিয়া কি পারবে ওই মিজোরামের কেমাইলাহার গুহা খুঁজে বার করে সেখানে ঢুকতে? খুঁজে বার করতে পারবে কি সেই জলাশয় যার তলায় সোনার পাথর ফলে? সমস্তটা কি আসলেই কোনো মুখ বলা গল্প, নাকি কোনো সত্যি কিছু লুকিয়ে রয়েছে ওই পাহাড়ের গুহার ভেতরে? তা তিনি জানেন না। এর শেষটা কোথায় রয়েছে? কিন্তু এই 3টে ছেলে মেয়ের প্রবল উৎসাহ তাকে বাধ্য করে ওদের অভিযানে যাওয়ার জন্য। তাই মামা রাজি হয়। সমস্ত ব্যবস্থাটা কিন্তু মামা নিজেই করে দেয়। পাপাঙ্গুলের বাড়িতে কথা বলে জানিয়ে দেয় 15 দিন ওরা এখানেই থাকবে। আসলে মামা একটা নতুন অভিযানের গল্প লিখতে শুরু করেছে, সেটা লেখার কাজে ওরা তাকে সাহায্য করবে। মামার পায়ের অসুবিধার কথা তো সবাই জানত, তাই পাপাঙ্গুলের বাবা মা কোনো আপত্তি করে না। ধীরে ধীরে জিজিয়া এমনকি রমেনের বাড়ির সাথে কথা বলে তাদেরকেও রাজি করানো হয়। তাছাড়া ওদের পড়াশোনা নিয়ে এখন খুব একটা চাপ নেই। মাঝখানে যদি কোনো কারণে ছুটি থাকে তাতে অসুবিধে হবে না। তবে ওদের 3 জনের বাড়ির লোকের একটাই চিন্তা রইল, এই 3 জন বেশ ডানপিটে, কারোর কথা শোনে না। তাছাড়া ওদের সাহসের অভাব নেই, তাই মাঝে মাঝে অনেক বিপদেও ওরা পড়ে যায়। সেই যেবার ওদের পাড়াতে রাতের বেলা ডাকাত পড়ল, তখন তো দিনে রাতে ওদের 3 জনের উপস্থিত বুদ্ধি আর সাহসের জন্য গোটা ডাকাতের দলটাকে ধরা গিয়েছিল।
তবে তারা তো অন্য কোথাও যাচ্ছে না, রয়েছে একটা গ্রামে পাপাঙ্গুলের মামার কাছে। তাই বাড়ির লোকেরা খুব বেশি চিন্তা করল না। মামা ওদের সমস্ত পথ বাতলে দিলেন, এমনকি একটা লোককেও জোগাড় করে দিলেন যে ওদের নিয়ে যাবে আসামের গৌহাটি পর্যন্ত। তবে ওরা কি কারণে যাচ্ছে সেটা ওই লোকটাকে বলা যাবে না। মামা লোকটাকে বলে দিল ওরা যাচ্ছে আসামে মামার চেনা একজনের সাথে দেখা করতে। তার কাছ থেকে কিছু দুষ্প্রাপ্য বই ওরা নিয়ে আসবে, তার সাথে কয়েকদিন ওখানে থাকবেও। লোকটার সাথে আসামের গৌহাটি পর্যন্ত পৌঁছানো যাবে। তারপর কিভাবে মিজোরাম পর্যন্ত পৌঁছানো যাবে সেটা মামা ভালোভাবে বলে দিয়েছিল। তাই ওদের তিনজনের পক্ষে সেখান পর্যন্ত পৌঁছতে খুব একটা কষ্ট হলো না। তবে সময় লেগে গেল বেশ কয়েকদিন। ইচ্ছে করেই ওরা ট্রেনে এসেছিল, যাতে ট্রেনে রাতের বেলা চেপে দূরপাল্লা যাওয়ার একটা অনাবিল আনন্দ ওরা উপভোগ করতে পারে। সমস্যা দেখা দিল মিজোরাম পৌঁছানোর পরে। সেখানে তখন প্রবল বৃষ্টি, এমন বৃষ্টি যে বাইরে বেরোনোই মুশকিল। সেখানকার একটা স্থানীয় বাড়িতে বলে কয়ে ওরা এক রাতের জন্য আশ্রয় নিল। পরদিন সকালে আকাশের মেঘ কেটে যেতে ওরা তিনজন বেরিয়ে পড়ল। যে লোকটা ওদের গৌহাটি পর্যন্ত পৌঁছতে এসেছিল তার আসলে গৌহাটিতে একটা কাজ ছিল, সেখান থেকেই ওরা লোকটার সঙ্গ ছেড়ে দিয়েছে। ওদের তিনজনের পিঠেই মস্ত বড় ব্যাগ, তার মধ্যে জামা কাপড় ছাড়াও আরো অনেক কিছু রয়েছে, যেগুলো মামা বলে দিয়েছেন কিছু কিছু জিনিস তারা সঙ্গে করে নিয়ে নিয়েছে। গোটা দুপুর হেঁটে মামার দেওয়া পথের নির্দেশ এবং ম্যাপ মতো ওরা গিয়ে পৌঁছল মিজোরাম পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে। গোটা পথ কিন্তু ওরা হেঁটে আসেনি। এদিকে অদ্ভুত কিছু রিকশার মতন গাড়ি রয়েছে, সেই গাড়িতে চড়ে এই রুক্ষ পথে ওরা খানিকটা উপরে উঠে এসেছে। পাহাড়ের কোলে ভেসে থাকা এই গ্রামের নাম হলো লিজন। সেই গ্রামে ওরা সেদিনের মতো আশ্রয় নিল। গ্রামের লোকেরা ওদের এখানে আসার আসল উদ্দেশ্য জানতে পারল না। ওরা বলল পাহাড় ঘুরে দেখতে এসেছে। যে বাড়িতে ওরা আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে ওদের বয়সী একটা ছেলে ছিল। এখানকার মানুষদের পোশাক আশাক বড় বিচিত্র ধরনের, তাছাড়া ওরা মাথায় কাপড়ের মতো কি যেন একটা পরে। ওদের সেই পোশাক বেশ পছন্দ হলো। সেই ছেলেটিকে বলতেই সে ওদের জন্য তেমনই পোশাক কয়েকটা এনে দিল। মাথায় কাপড় বাঁধার সাথে সাথে বিচিত্র রঙের কিছু পালক গুজে নিল মাথার কাছে। সেই দিনটা একরকম ভাবে কেটে গেল। সেদিন রাত্রে ওদের ঘুমানোর জন্য যে ঘর দেওয়া হয়েছিল সেই ঘরে শুয়ে পাপাঙ্গুল বলল, দেখ, মামা কিন্তু বারংবার বলে দিয়েছে এখানকার কেউ যেন জানতে না পারে আমরা ওই কেমাইলাহার গুহাতে ঢোকার জন্য এখানে এসেছি। জানতে পারলে আমাদের কিন্তু এখানে আর থাকতে দেবে না। কাল সকাল হলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, আর ওই কিমাইলাহার গুহার ব্যাপারে যতটা জানা যায় সেটা জানার চেষ্টা করব। কিন্তু এখানকার লোকেরা যে বাংলা জানে না, এদের ভাষাও বড় অদ্ভুত। কেন তোদের মনে নেই? মামা বলে দিয়েছিল ওইখানকার অঞ্চলের মানুষেরা মারা ভাষায় কথা বলে। তবে সেই সমস্ত নিয়ে খুব একটা সমস্যা হবে না, আকারে ইঙ্গিতে ওদের বুঝিয়ে দিতে পারলেই হলো। কাল থেকেই তাহলে আমাদের অভিযান শুরু হবে। ওই যে উত্তরের দিকে পাহাড়টা দেখতে পাচ্ছিস, ওটাই হলো মিজোরামের সেই পাহাড় যে পাহাড়ের কথা মামা বলে দিয়েছিল। আর ওই পাহাড়ের কোথাও না কোথাও সেই গুহাটা আছে। এত বড় একটা পাহাড়, সেই পাহাড়ে কোথায় গুহা রয়েছে সেটা খুঁজে বার করব কি করে? খুঁজে বার করতে যে হবেই। এই পাহাড়ের কোথাও একটা গুহাটা রয়েছে, তবে মামা বলে দিয়েছিল গুহাটা খুব একটা উপরে নয়, পাহাড়ের নিচের দিকেই রয়েছে। আমাদের পাহাড়ের খুব একটা উপরে উঠতে হবে না গুহাটা খোঁজার জন্য। মামা যে ম্যাপটা দিয়েছিল সেই ম্যাপটা কাল সকালে একবার হলেও বার করতে হবে। এখন ঘুমিয়ে পড়, কাল গোটা দিন হয়তো আমাদের বাইরেই কাটবে। ঘরের মধ্যে একটা অদ্ভুত আকারের লণ্ঠনের আলো জ্বলছিল। সেই আলোটা সামান্য কমিয়ে দিয়ে ওরা তিনজনে ঘুমিয়ে পড়ল। ওদিককার খাবারগুলোও অচেনা, তবে খিদের চোটে বেশ খানিকটা ওরা খেয়েও ফেলেছে। পেট ভরা রয়েছে, তাছাড়া গোটা শরীরে রাজ্যের ক্লান্তি। তাই দেখতে দেখতে
একসময় ওরা তিনজনেই ঘুমিয়ে পড়ল। যে বাড়িতে ওরা আশ্রয় নিয়েছিল, পরদিন সকালে তাদের বিদায় জানিয়ে তারা বেরিয়ে পড়ল। সেই ছেলেটি ওদের কাছে মারা ভাষায় জানতে চাইল যে ওরা কোথায় যাবে। ওরা বুঝতে না পারায় ছেলেটা আকারে ইঙ্গিতে ওদের বোঝাতে চাইল। একসময় দুজনেই বুঝতে পারল দুজনে কি বলতে চাইছে। ওরা জানালো ওরা ওই পাহাড়টা একটু ঘুরে দেখবে, তারপর সেখান থেকে চলে যাবে। আকার ইঙ্গিতে পাপাঙ্গুল একটা গুহার কথা জিজ্ঞাসা করল, আর সেটা জিজ্ঞাসা করতে ছেলেটার মুখটা কেমন যেন ভয়ে সাদা হয়ে গেল। একটা কথা সে বুঝতে পারল যে ছেলেটার ভাষা বুঝতে না পারলেও সে যে কিমাইলাহার কথাটা বলছে সেটা বোঝা যাচ্ছে। মামা যে কিমাইলাহার গুহার কথাটা বলেছিল সেটা আসলে ওদের ভাষায় হয়ে গেছে কিমালাহা। তারপর দুটো চোখ বিস্ফারিত করে দুটো হাত নাড়িয়ে নাড়িয়ে ছেলেটা ওদের ওখানে যেতে বারণ করল। কেন জিজ্ঞাসা করতে এই ছেলেটা একটা অদ্ভুত কাণ্ড করল। সামনে রুক্ষ পাথরে মাটি, সেখান থেকে একটা পাথর তুলে নিল। তারপর বাড়ির দেওয়ালের গায়ে মাটির ওপরে খসখস করে কিছু যেন আঁকতে লাগলো। আঁকা শেষ হলে ওরা দেখতে পেল ছেলেটা যেটা এঁকেছে সেটা অন্য কিছু নয়, একটা বিশাল আকারের সাপের মতো কিছু। তবে তার চেয়েও বেশি যেটা অদ্ভুত সেটা হলো সেই সাপের মাথায় দুটো শিং রয়েছে। ব্যাপারটা দেখে একমাত্র পাপাঙ্গুল বুঝতে পারল যে ওরা ঠিক জায়গাতেই এসেছে। যে গুহার কথা মামা বলেছে সেই গুহার কথাই ছেলেটা বলছে। কয়েকটা কথা সে জানে যেগুলো রমেন কিংবা জিজিয়া জানে না। ওদের ভয় হতে লাগলো, যদি ছেলেটা গ্রামের লোকেদের বলে দেয় তাহলে তো ওদের আর কেউ ওইদিকে যেতে দেবে না। তাই ওরা কোনো রকমের ছেলেটাকে বুঝিয়ে দিল যে ওরা ওই গুহায় যাবে না। ওই গুহার কথা ওরা শুনেছিল, তাই ওটা জিজ্ঞাসা করছে। ওরা পাহাড়ে ঘুরে আজকে সন্ধ্যের মধ্যেই আবার এখানে ফিরে আসবে। এই কথাই কিন্তু ছেলেটা আশ্বস্ত হল। তারপর ওরা তিনজন মিলে বেরিয়ে পড়ল সেই পাহাড়ের উদ্দেশ্যে। গ্রাম থেকে পাহাড়টা যত কাছে বলে মনে হয়েছিল ততটা কিন্তু কাছে নয়। এমন শূন্য ফাঁকা প্রান্তরে ঢালু জায়গায় দূরত্ব সহজে বোঝা যায় না। সকালবেলা হাঁটতে শুরু করে ওরা দুপুরের দিকে এসে পৌঁছল। পাহাড়টা থেকে খানিকটাই দূরে, কিন্তু আর হাঁটা যাচ্ছে না। তাই পথের এক পাশে ওরা পিঠের ব্যাগগুলো খুলে রেখে বিশ্রাম নিতে লাগলো। একসময় জিজিয়া বলল, ছেলেটা যে ছবিটা এঁকেছিল সেটা কিন্তু বড় অদ্ভুত। যেন মনে হলো একটা বড় সাপের ছবি এঁকেছে, তবে তার মাথায় যেন দুটো শিং। এমন কিছু হতে পারে নাকি? ছেলেটা কি বলতে চাইলো বলো তো? ওই গুহার মধ্যে কি এমন আছে? আমারও সেটাই মনে হলো। ওই ছেলেটা গুহার কথা শুনে হঠাৎ করে এমন ভয় পেল কেন? পাপাঙ্গুল চুপ করে ব্যাগে হেলান দিয়ে শুয়েছিল। এবার শান্ত গলায় শুয়ে থেকেই বলল, মামা বলে দিয়েছিল ওই গুহার মধ্যে কিছু একটা আছে। গ্রামের লোকেরা সেটাকেই ভয় পায়, আর সেই কারণেই গ্রামের কেউ ওই গুহার মধ্যে যাওয়ার সাহস কখনো করে না। বাইরে থেকে কেউ ওই গুহার মধ্যে ঢুকতে চাইলে তাকেও সেখানে ঢুকতে দেয় না, কারণ ওরা বিশ্বাস করে ওই গুহার ভেতর যে আছে সে চায় না বাইরের কেউ ওখানে ঢুকুক। তাই ওরা অমন কিছু একটা বলে বোধহয় আমাদের ভয় দেখাতে চাইছিল। ওসব নিয়ে বেশি ভাবিস না, এই একটু বিশ্রাম কর, তারপর আবার বেরিয়ে পড়ব। আকাশে রোদ রয়েছে। রোদের তীব্র তাপ ওদের গায়ে এসে লাগছে। তবে কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে আসছে মাঝে মাঝে। শুয়ে থাকতে থাকতে ওদের চোখ লেগে এসেছিল। যখন চোখ খুলল তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমের দিকে, আর ওরা হেঁটে চলেছে উত্তরের পথে। ঘুম ভাঙতেই ওরা আর দেরি করল না। তাড়াতাড়ি পিঠের ব্যাগ তুলে নিয়ে ওরা হাঁটতে শুরু করল। সন্ধে নামার আগেই ওই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছতে হবে। রাতের অন্ধকারে ওই পাহাড়ে ওঠা একদম ঠিক হবে না, কিন্তু বিধিবাম। এখান থেকে যত দূরে পাহাড় বলে ওরা মনে করেছিল, পাহাড়টা তার থেকেও বেশি দূরে ছিল। একদম সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, লাল আলোয় চারপাশটা ভরে গেছে,
ঠিক তখনই ওরা এসে পৌঁছলো একদম পাহাড়ের সামনে। দূর থেকে পাহাড়টাকে যত বড় মনে হচ্ছিল, পাহাড়টা তার চেয়েও অনেক বড়। সত্যিই তো, এই পাহাড়ের সেই একটা গুহা খুঁজে পাওয়া কি সহজ হবে? তাছাড়া মামা তো বলে দিয়েছিল এই পাহাড়ে এমন অনেক গুহা আছে। সেই গুহাগুলোর মধ্য থেকে ওই একটা গুহা খুঁজে বার করা খুব একটা সহজ কাজ হবে না। কিন্তু সেই দিন অন্ধকার নেমে আসবে একটু পরেই। এখন আর তেমন কিছুই করা যাবে না। তাই পাপাঙ্গুল বলল, আর এগিয়ে কাজ নেই, একটা কাজ করি, এই পাহাড়ের নিচের দিকেই কোথাও একটা রাতের মতন থাকার ব্যবস্থা করি। কিন্তু রাতের বেলায় খোলা জায়গায় পাহাড়ের কোলে থাকবো, যদি রাতের বেলায় কিছু বেরিয়ে আসে, মানে পাহাড়ি জায়গায় তো সাপ থাকে, তাছাড়া যদি কোনো জীবজন্তু আসে, আমাদের কাছে তো ছুরি ছাড়া তেমন কিছু নেই। জিজিয়া ঠিক কথাই বলেছে। তার চেয়ে বরং একটা কাজ করা যাক। আমাদের কাছে তো টর্চ রয়েছে, মোমবাতি, এমনকি দেশলাইও রয়েছে। একটা মোমবাতি জ্বালানো যাক। দুজন ঘুমাই, একজন জেগে থাকি। কিছুক্ষণ পর আবার একজনকে তুলে দিয়ে আবার অন্য একজন ঘুমিয়ে পড়ব। তাহলে অল্প অল্প করে সবার ঘুমটাও হয়ে যাবে। এতে সবাই একসাথে ঘুমিয়ে পড়ার জন্য কোনো বিপদও থাকবে না। রমেন এটা ঠিক কথাই বলেছে, তবে আমাদের মধ্যে একজনের জায়গার প্রয়োজন নেই। জিজিয়া, তুই একটু ঘুমিয়ে নে বরং। আমরা দুজনে প্রথমে জাগি, তারপর তুই জাগবি। আমাদের মধ্যে কেউ একজন ঘুমিয়ে পড়বে। জিজিয়া পাহাড়ের কোলে একটা পাথরের জমির একপাশে নিজেদের ব্যাগগুলো কোনো রকমে রেখে শুয়ে পড়ল। ঘুম কিন্তু তার আসতে চাইছিল না। কাল সকালেই তারা এই পাহাড়ের মধ্যে খুঁজে বেড়াবে সেই গুহাটা। সেই উত্তেজনায় তার ঘুম আসতেই চাইছিল না। তবে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। জিজিয়া শুয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পাপাঙ্গুল আর রমেন রইল জেগে। ওরা বসে থাকতে থাকতেই চারপাশটা কিন্তু ঘন অন্ধকার হয়ে এলো। একবার মোমবাতি জ্বালাবার কথা ওরা ভেবেছিল, তবে তারপরেই মনে পড়ল গুহার ভেতরে যে কোনো পরিস্থিতির মধ্যে ওদের পড়তে হবে। সেটা না জেনে এখন মোমবাতি নষ্ট করা যাবে না। রাত যত বাড়তে লাগলো, ধীরে ধীরে কিন্তু বাড়তে লাগলো ঠান্ডাও। একসময় পাপাঙ্গুল তার ব্যাগ থেকে একটা চাদর বার করে জড়িয়ে দিল জিজিয়ার গায়ে। তোর মামা তো বলেছিল এই গুহাতে এর আগেও অনেকে এসেছে। তারা যখন খুঁজে পায়নি রাস্তাটা, আমরা কি খুঁজে পাবো? এর আগে যারা এখানে এসেছে তারা কিন্তু মামার কাছ থেকে গোটা ব্যাপারটা জেনে নিয়ে আসেনি। মামা আমাদের সাহায্য করছে। মামা আমায় একটা ম্যাপ তৈরি করে দিয়েছে, যেটা মামা বইপত্র পড়ে জোগাড় করতে পেরেছে। তুই ভুলে যাস না, মামা শুধুই পাহাড়ের কথাই নয়, পাহাড়ের ইতিহাসের কথাও বই পড়েই জানতে পেরেছে। তার উপর যারা এখানে আগে এসেছিল তারাও মামাকে এই পাহাড়ের কথা এবং এই গুহাটার কথা বলে গেছে। আমরা কি পারবো ওই গুহার মধ্যে ঢুকে সেই জলাশয়টা খুঁজে বার করতে, যার নিচে সোনার পাথর রয়েছে? পাপাঙ্গুল রমেনের কাঁধে একটা হাত রাখে, তারপর বলে, আমরা তো ওখান থেকে পাথর নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমরা এসেছি ওই জলাশয়টা খুঁজে বার করতে। আর যদি নাই পারি তাতে ক্ষতি কি? একটা অ্যাডভেঞ্চার তো হবে। কাল সূর্যের আলো ফুটলেই আমরা কিন্তু ওই গুহাটা প্রথমে খুঁজে বার করব, তারপর ওটার ভেতরে ঢুকব। পাপাঙ্গুলের কথাটা শেষ হলো না, তার আগেই একটা অদ্ভুত শব্দ ওরা শুনতে পেল। ঠিক যেমন ঝর্ণা থেকে নিচে জল পড়ে একটা শো শো শব্দ হয়, অনেকটা তেমন শব্দ। কিন্তু এই শব্দটার যেন একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে। একভাবে শব্দটা হয়ে চলেছে, তবে মাঝে মাঝে থেমে যাচ্ছে। যেন মনে হচ্ছে গভীরভাবে কেউ একবার অনেকটা হাওয়া একবার বের করছে, আবার সেই হাওয়াটা টেনে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। পাপাঙ্গুল নিজেও বুঝতে পারেনি ওই শব্দটা আসলে কিসের। তাই সে কিছু না বলে চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করল। একপাশে পাহাড়টা বড় একটা ছায়ার মতো ওদের দৃষ্টিকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। অন্য পাশে তাকালে অন্ধকারে দূরে গ্রামটাকে ভালোভাবে বোঝা যায় না। এখানে বসে যেটা বোঝা যায় সেটা হলো আকাশ। আকাশে যেন লক্ষ লক্ষ তারা ফুটে আছে। পাপাঙ্গুল ওই শব্দটা কিছু মুহূর্তের জন্য ভুলে গেল। তার বদলে আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো এক কোণে চাঁদ গোল থালার মতন ফুটে রয়েছে,
শব্দটা কিন্তু খুব বেশিক্ষণ হলো না। কিছুক্ষণ হয়ে তারপর আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল। মনে হলো শব্দটার উৎস আস্তে আস্তে দূরে কোথাও চলে যাচ্ছে। রমেন যেন নিজের মনেই বলল, এখানকার লোকেরা এত বছর ধরে এখানে রয়েছে, অথচ তারা গুহার ভেতরে কখনোই ঢুকে দেখার চেষ্টা করেনি। তারা সবাই জানে ওই গুহার ভেতরে জলাশয়ের তলায় রয়েছে সোনার পাথর, তাহলে সেখান থেকে সোনা নিয়ে আসার চেষ্টা করলো না কেন? দেখে তো মনে হয় এটা বেশ গভীর। কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে ওখানে না যাওয়ার। পাপাঙ্গুল নিজেও জানে কারণ আছে, আর সেই কারণে মামা বারবার ওদের গুহার ভেতরে সাবধানে থাকতে বলেছে। কিন্তু কি আছে ওই গুহার ভেতরে? আর একটু আগে যে শব্দটা শুনতে পেল, সেটা কিসের শব্দ? দেওয়ালের গায়ে ওই ছেলেটা পাথর দিয়ে যে সিংহওয়ালা সাপের ছবি এঁকেছিল, এটা কি তার? বাকি রাতটা আর ওর ঘুম হলো না। একরকম মাঝে মাঝে চোখ বন্ধ করে পাহাড়ের গায়ে হেলান দিয়ে শুয়ে রইল। পাহাড়ের আশেপাশে কিন্তু সবুজ ঘাস জন্মে রয়েছে। পাথরের মাটিতে যে সবুজ গাছ কিংবা ঘাস দেখা যায়, সেগুলো সমতলের মতো নয়, অনেকটা আলাদা। তবে সেগুলো যে কি ঘাস, সেটা চেনার মতন জ্ঞান ওদের এখনো নেই। সূর্যের আলো যখন পূর্ব আকাশ লাল করে উঠতে শুরু করলো, তখন ওরা জিজিয়ার ঘুম ভাঙিয়ে দিল। ঘুম ভেঙে উঠে জিজিয়া বলল, সকাল হয়ে গেছে যে, তোরা ঘুমাসনি? রাতের বেলা গোটা আকাশের তারা আর চাঁদ দেখতে এত সুন্দর লাগছিল না যে ওসব দেখতে দেখতে কখন যে রাত শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এখন আর অপেক্ষা করে লাভ নেই, চল আমরা বেরিয়ে পড়ি। গুহাটা খুঁজে বার করতে হবে আবার। মামা ওই গুহাটার ব্যাপারে একটা ধারণা পাপাঙ্গুলকে দিয়েছিল। পাহাড়ের পশ্চিম কোণ বেয়ে উঠতে হবে উপরের দিকে। বেশ খানিকটা উঠে আসার পরে পাহাড় সামান্য সমতল হয়েছে। তারপরে আবার শুরু হয়েছে খাড়াই পাহাড়। ওই সমতল জায়গাটা ধরে আরও পশ্চিম দিকে এগিয়ে গেলে পাহাড়টা সামান্য বাঁক নিয়ে একটা ছোট্ট খাঁজ মতো তৈরি করেছে। সেই খাঁজের ওপারে আছে একটা গুহা। তবে তার আশেপাশে আরও কয়েকটা গুহা রয়েছে। সেই গুহাগুলো বাইরে থেকেই দেখা যায়, তবে ওই গুহাটা খাঁজের আড়ালে থাকে, তাই চট করে ওই গুহাটাকে দেখা যায় না। এর আগে যারা এখানে এসেছিল তাদের মধ্যে কয়েকজন ওই গুহা পর্যন্ত পৌঁছেছিল, তবে ভেতরে ঢোকার পরে আর তারা কোনো রাস্তা খুঁজে পায়নি। প্রায় দুপুর পর্যন্ত পাহাড়ে উঠে গুহা খুঁজতে খুঁজতে ওরা অনেকগুলো গুহাই খুঁজে পেল। তার মধ্যে কয়েকটার মুখ পাথর দিয়ে বন্ধ করা, আর কয়েকটা গুহা এতটাই বড় যে গুহার বাইরে দাঁড়িয়ে দেখা যায় গুহার ভেতরে খুব গভীর পর্যন্ত তেমন কিছু নেই। ওরা একটা সমতল জায়গায় কোনো রকমে দাঁড়িয়ে গুহা খুঁজে চলেছে। এমন সময় জিজিয়া বলে উঠল, পাপাঙ্গুল, ওটা কি? জিজিয়ার কথায় ওরা দুজনে মিলে পেছনের দিকে তাকাতেই দেখতে পেল একটা সাপ, একটা কালো রঙের সাপ। খুব দ্রুত গতিতে যেন ওদের দিকেই তেড়ে আসছে। সাপটাকে দেখে ভয়ে ওদের সবার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। সাপটাকে দেখেই বোঝা যাচ্ছে সে ওদের গন্ধ পেয়েছে। সাপ আসলে গন্ধ পায় না, চোখেও ভালোভাবে দেখতে পায় না। সাপ শব্দ শুনে এগিয়ে আসে। ওদের হাঁটা চলা এবং কথা বলার শব্দই বোধহয় সাপটা বুঝতে পেরেছিল। ওরা কি করবে তা বুঝতে পারছিল না। সামনের দিকে দৌড়তে গেলে পাহাড় ঢালু হয়ে নেমে গেছে। পেছনের দিকের পথটা দিয়ে ওরা অনেক কষ্ট করে এইমাত্র হেঁটে এসেছে। সেই দিক দিয়ে দৌড়ানো অসম্ভব। একমাত্র ওদের সামনে রয়েছে একটা গুহা মুখ। আর সময় নষ্ট না করে ওরা তিনজন তাড়াতাড়ি সেই গুহা মুখের মধ্যে ঢুকতেই বুঝতে পারল ওই গুহার ভেতরটা কেমন যেন অন্ধকার। বাইরের সূর্যের আলো গুহার মুখের কাছ পর্যন্ত এসেছে সবে। রুদ্ধশ্বাসে একরকম নিঃশ্বাস বন্ধ করে কোনো রকম শব্দ না করে গুহার দেওয়ালের এক পাশে ওরা সেঁটে রইল। সাপটা যেন বুঝতে পেরেছিল ওরা গুহার ভেতরে ঢুকেছে। তাও সাপটাও সূর্যের আলোতে যতক্ষণ দেখা গেল ততক্ষণে এসে ঢুকলো সেই গুহার ভেতরে। আর তারপরেই আর তাকে দেখা গেল না।
ভয়ে আতঙ্কে ওদের গোটা শরীর যেন পাথরের মতন হয়ে গেল। সাপটা যদি আবার ওদের দিকে ফিরে আসে। ততক্ষণে রমেন একটা কাজ করেছে। তাড়াতাড়ি সামনের দিকে একটা ছোট্ট লাফ দিয়ে বেরিয়ে পড়েছে গুহার মুখের দিকে। তাকে দেখতে পেয়ে পাপাঙ্গুল আর জিজিয়া সামনের দিকে এগিয়ে গেল। পাপাঙ্গুল ছিল সবার পেছনে। তার মনে হলো ঠিক তার পায়ের আঙুলের উপর দিয়ে ঠান্ডা কি যেন একটা সরসর করে এগিয়ে গেল। পাপাঙ্গুল ভয়ে একটা পা তুলে নিতে পায়ের ওপর এসে পড়া সেই জিনিসটা যেন ছিটকে চলে গেল একদিকে। ওরা তিনজন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে সেই গুহার মুখের উপরের দিকটায় উঠতে যেতেই পাপাঙ্গুলের চোখ পড়ল নিচের দিকে। ওরা সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত পাহাড়ে চড়তে চড়তে অনেকটা উপরে উঠে এসেছিল। তাই যে গুহার মুখটা ওরা খুঁজছিল সেটা রয়ে গেছে অনেকটা নিচে। উপর থেকে নিচের দিকে তাকিয়ে পাপাঙ্গুল বুঝতে পারল সেই গুহা মুখটার এতক্ষণ কেন দেখা যায়নি। দুটো বড় বড় পাথর বাইরের দিকে এমনভাবে বেরিয়ে রয়েছে যে ওই গুহার মুখটা নিচের দিক থেকে কিংবা যে কোনো দিক থেকে আড়াল হয়ে যায়। একমাত্র উপরের দিকে এলে তারপরেই ওই গুহার মুখটা খুঁজে পাওয়া যায়। এই কারণেই বোধহয় মামা বলেছিল এই গুহার মুখটা খুঁজে পাওয়া অত সোজা নয়। সেটা দেখতে পেয়ে পাপাঙ্গুল চিৎকার করে বলে উঠল, রমেন, ওই দেখ সেই গুহাটা। ওরা দুজনে নিচের দিকে তাকিয়ে কিন্তু কিছুই দেখতে পেল না। পাপাঙ্গুল তাড়াতাড়ি পাহাড়ের এক পাশ ধরে নিচের দিকে নামতে গিয়ে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। তাড়াতাড়িতে নামতে গিয়ে পাপাঙ্গুলের পা গেল পিছলে। সে দুটো ডিগবাজি খেয়ে হরকাতে হরকাতে সে পাহাড়ের ঢাল দিয়ে নামতে লাগলো নিচের দিকে। ঘটনার আকস্মিকতায় জিজিয়া আর রমেন দুজনেই কেমন যেন ভয় পেয়ে গেল। ওরা আস্তে আস্তে পাহাড়ের খাঁজ ধরে নিচের দিকে নামতে শুরু করেছে আর চিৎকার করে বলছে, পাপাঙ্গুল, পাপাঙ্গুল, যে কোনো কিছু একটা হাত দিয়ে শক্ত করে ধর। পাপাঙ্গুল কিন্তু বুঝতে পারছিল সেটাই উচিত, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এই পাহাড়ের কাছে তেমন কোনো খাঁজ নেই যেটা ধরে সে নিজের শরীরের পতনকে আটকাতে পারবে। বেশ খানিকটা নেমে আসার পরে পাহাড়ের এক কোলে একটা শক্ত পাথর চেপে ধরে পাপাঙ্গুল নিজেকে আটকালো। ততক্ষণে তার শরীরের অনেক জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। হাতের এক পাশটা টনটন করে উঠেছে আঘাতে। কোনো রকমে থমকে দাঁড়াবার পরে জিজিয়া আর রমেন এসে টেনে তুলল পাপাঙ্গুলকে। ততক্ষণে কিন্তু ওরা বুঝতে পেরেছে সেই গুহার মুখটা কোথায় রয়েছে। তবে জিজিয়া বলল, পাপাঙ্গুল, তো লাগেনি তো? না, লাগেনি। ওই দেখ, সেই গুহার মুখটা ওই বড় পাথরের আড়ালে রয়েছে। ওটার জন্য আমরা তখন দেখতে পাইনি, শুধু শুধু এতটা উপরে উঠলাম। হাঁটতে হাঁটতে পাহাড়ের খাঁজ বেয়ে ওরা যখন সেই বড় পাথরটার কাছে এসে পৌঁছল তখন বুঝতে পারল পাথরটার ওপারে যাওয়া প্রায় অসম্ভব। ওপর থেকে সেখানে নামাটাও ঠিক নয়। কোনোভাবে যদি গুহার ভেতরের পাথরে পা রাখতে না পারে তাহলে সোজা গিয়ে পড়বে পাহাড়ের ঢাল বেয়ে নিচে। আর বড় পাথরটা পার করে ওপারে যাওয়াটাও খুব একটা সহজ কাজ নয়। পাহাড়ের এক পাশে দাঁড়িয়ে ওরা পাহাড়ের খাঁজ চেপে ধরে তিনজনে ভাবতে লাগলো কি করা যায়। তখন একটা বুদ্ধি দিল রমেন। একটা কাজ করা যাক পাপাঙ্গুল, আমাদের ব্যাগে যে দড়ি রয়েছে একটা দড়ি বার কর, আর সেই দড়ি দিয়ে আমরা তিনজনের কোমরে শক্ত করে বেঁধে রাখি। তারপর আমরা দুজন যারা এই পাহাড়ের খাঁজের কাছে থাকবো, একজন বড় পাথরটা চেপে ধরে থাকুক, আর একজন ওই পাথরটার বেশ সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর গিয়ে নামুক ওই পাহাড়ের গুহার মুখের কাছে। রমেনের বুদ্ধিটা ওদের বেশ ভালো লাগলো, কিন্তু এভাবে দাঁড়িয়ে তো আর দড়ি বাঁধা যায় না। এবার ওদের হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে কোনোভাবে নেমে আসতে হলো পাহাড়ের সেই ছোট্ট সমতল মতো জায়গাটায়। এই সমতল জায়গাটায় আসলে একটা বড় পাথর এসে পড়েছে পাহাড়ের এপাশে। পাথরটা কোথায় আটকে আছে সেটা ওরা জানে না, ওদের এসব জেনে কাজও নেই। পাপাঙ্গুল তার ব্যাগটা খুলে সেখান থেকে দড়ি বার করে তিনজনের কোমরে শক্ত করে বাঁধল। তারপরে আবার এগিয়ে গেল সেই বড় পাহাড়ের খাঁজের কাছে। জিজিয়া রইল মাঝখানে, রমেন সবচেয়ে পেছনে, আর পাপাঙ্গুল সবার সামনে। রমেন পাহাড় আঁকড়ে চেপে ধরে বসে রইল বড় পাথরটার এক পাশে, গোটা শরীর দিয়ে সেটাকে আটকে ধরে।
আর ওদের দুজনের ধরে থাকা শরীরের ভরে একরকম নিজের শরীরের অর্ধেকটাকে শূন্যে ঝুলিয়ে দিয়ে আস্তে আস্তে পাপাঙ্গুল গিয়ে নামলো সেই গুহার মুখের একদম সামনে। দড়িটা বেশ বড় ছিল, তাই খুব একটা অসুবিধে হয়নি। সেখানে পা রেখেই পাপাঙ্গুল চিৎকার করে বলে উঠল, নামতে পেরেছি, নামতে পেরেছি জিজিয়া। তার আনন্দের হাসি আর চিৎকারের শব্দে জিজিয়া ভুলে গেল সে বড় পাথরটাকে আঁকড়ে ধরে রয়েছে। তার হাত সামান্য সরে আসতেই তার গোটা শরীরটা এগিয়ে গেল শূন্যের দিকে। ততক্ষণে পাপাঙ্গুল সামনে নেমেই একটা বড় পাথরের গায়ে নিজের গোটা শরীরটাকে চেপে বসে পড়েছিল। তাই জিজিয়ার শরীরটা যখন বড় পাথর থেকে সামান্য সরে গেল, তখন দড়িতে টান পড়ল দুজনের দিকেই। রমেন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দুই হাতে পাহাড়ের দুটো খাঁজ চেপে ধরে রইল। সেই বড় পাথরের একপাশে নিজের শরীরে বাঁধা দড়িটা একবার ঘুরিয়ে দিল, তারপর চিৎকার করে বলল, ভয় পাস না, ভয় পাস না তোরা, দাঁড়া, আমি দড়ি ধরে টানছি। একটা ঠান্ডা হাওয়া সেই দুপুরের রোদে ওদের চারপাশ ধরে এগিয়ে যেতে লাগলো। যেন গুহার ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ বাইরে ভেসে আসছে। বোঝা যায় এই গুহায় মানুষের পা খুব একটা পড়েনি। শূন্যে ঝুলে গেলেও জিজিয়া পরক্ষণে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বড় পাথরটার এক প্রান্ত দুহাতে জড়িয়ে ধরেছিল। তাই অনেকক্ষণের চেষ্টায় সবাই এসে দাঁড়ালো গুহার মুখের সামনে। তারপর শরীরটা সেই গুহার মুখের পাথরের মাটিতে হেলিয়ে দিয়ে শুয়ে হাঁপাতে লাগলো ওরা। তারপর একসময় পাপাঙ্গুল হেসে উঠল। সে হেসে উঠতেই বাকি দুজন পাথরের মাটিতে শুয়ে থাকতে থাকতে হেসে ফেলল। গুহার ভেতরে ওরা ঢুকতেই বুঝতে পারল অন্ধকারে কোনো কিছুই দেখা সম্ভব নয়। ওরা সঙ্গে করে মোমবাতি নিয়েই এসেছিল, তাছাড়া হাতে করে নিয়ে এসেছিল টর্চ লাইটও। একটা টর্চ লাইট বার করে সেই টর্চ লাইটের আলো গুহার ভেতরে ফেলতেই ওরা কিন্তু অবাক হয়ে গেল। গুহার মধ্যে কোথাও কোনো যাওয়ার রাস্তা তো নেই। একটাই রাস্তা, তা সোজা ঢুকে গেছে ভেতরের দিকে। টর্চের আলো সেই গুহার ভেতরের অন্ধকারকে ভেদ করতে পারল না। গুহার ভেতরে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ, আর তার সাথে কি ভীষণ ঠান্ডা। বাইরে রোদ রয়েছে, অথচ গুহার ভেতরে এমন ঠান্ডা কেন সেটা ওরা বুঝতে পারল না। তিনজনে পিঠে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো। পায়ের তলায় শক্ত পাথরের মাটি কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে এসেছে। বেশ খানিকটা হেঁটে আসার পরে ওরা বুঝতে পারল রাস্তাটা নেমে গেছে নিচের দিকে। হাতের টর্চ লাইটটাকে শক্ত করে চেপে ধরে পাপাঙ্গুল এগিয়ে গেল সামনের দিকে। দড়িটা কিন্তু তখনও ওদের তিনজনের কোমরে বাঁধা রয়েছে। এভাবে যে কতক্ষণ ওরা হেঁটেছিল তা ঠিক মনে নেই। আশেপাশে মাঝে মাঝেই কেমন যেন অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। হাত বাড়ালে গুহার শক্ত পাথরের মাটি স্যাঁতস্যাঁতে, তবে তার সাথে এখানে ওখানে কেমন যেন শ্যাওলা জমেছে। ওরা বুঝতে পারছিল ওরা নেমে যেতে শুরু করেছিল। তবে সেই সমস্ত বোঝার মতো কোনো উপায় নেই। আসার সময় একটা ঘড়ি সঙ্গে করে আনলে ভালো হতো। তবে মামা একটা কম্পাস দিয়ে দিয়েছে। পাপাঙ্গুল এক জায়গায় থমকে দাঁড়িয়ে কম্পাস বার করে পরীক্ষা করতেই বুঝতে পারল ওরা এগিয়ে চলেছে পূর্ব মুখে। অর্থাৎ এই যে বড় পাহাড়টা ওরা বাইরে থেকে দেখছে, সেই পাহাড়টাকে লম্বালম্বি ভেদ করে ওরা এগিয়ে চলেছে নিচের দিকে। এতক্ষণে সেই সমতলে ওরা এসে পড়েছে যেখানে ওরা শুয়েছিল, অথবা তার চেয়েও বেশি নিচে। একসময় জিজিয়া বলে উঠল, পাপাঙ্গুল, এখানে যদি আমরা একবার হারিয়ে যাই তাহলে তো আর এখান থেকে বেরোতে পারবো না। আর টর্চ লাইটের আলো যদি বেশিক্ষণ না থাকে, ব্যাটারি তো একসময় ফুরিয়ে যাবে। আমরা অনেকক্ষণ এক টানা চলেছি। আমাদের ব্যাগে কিছু শুকনো খাবার, পাউরুটি, বিস্কুট, চকলেট আছে, সেগুলো বার কর। কিছুটা খেয়ে নেওয়া যাক, এরপরে কি হবে আমরা জানি না। ব্যাগ থেকে খাবার বার করে ওরা খেয়ে নিল। তারপর জল খেয়ে যখন খানিকটা চনমনে লাগলো ওদের, তখন আবার ঘুরে ফিরে বেড়াতে লাগলো চারপাশে। জিজিয়ার কথাটা ওদের মনে ধরল। টর্চ লাইট জ্বালিয়ে রেখেই ব্যাগ থেকে মোমবাতি বার করলো ওরা। তারপর দেশলাই জ্বালালো। দেশলাই জ্বালিয়ে দেশলাইটা নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলো পাপাঙ্গুল। টর্চ লাইটটা ব্যাগে ঢুকিয়ে আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল।
এবার যেন মনে হলো ওরা নিচের দিকে নামছে। মোমবাতির আলোয় ওরা চারপাশটা দেখতেই বুঝতে পারল ওরা সমতল একটা জায়গায় এসে পড়েছে, আর তার চারপাশটা কেমন যেন অদ্ভুত। উপরের দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই বোঝা যায় না। চারপাশে যেদিকে চোখ যায় সেদিকেই অন্ধকার। কোথায় যে পথ রয়েছে আর কোন দিকে এগিয়ে যেতে হবে তার কিছুই বোঝা যায় না। হঠাৎ কিসে একটা ধাক্কা খেয়ে রমেন বলে উঠল, এটা আবার কি? এই পাপাঙ্গুল, এই তোর টর্চটা একবার জ্বালা তো। পাপাঙ্গুল টর্চ বার করে জ্বালাতে যেটা দেখতে পেল তাতে ওদের গোটা শরীর ভয়ে কেঁপে উঠল একবার। জিনিসটা কোথা থেকে বেরিয়েছে সেটা বোঝা যায় না, তবে একটা বড় পাথরের খণ্ড যেন অনেক উঁচু থেকে শুরু হয়ে শেষ হয়েছে ঠিক ওদের মাথার কাছে এসে। মাথার কাছটা সূচালো। কোনোভাবে যদি ওই তীক্ষ্ণ জায়গায় হাত কিংবা অন্য জায়গা লাগে তাহলে সঙ্গে সঙ্গে কেটে যাবে। সেই টর্চের আলোয় ওরা এদিকে ওদিকে তাকিয়ে দেখতে পেল চারিদিকে অমন তীক্ষ্ণ পাথরের ফলা নেমে এসেছে। সেই টর্চের আলোয় কোনোভাবে ওরা আস্তে আস্তে চারপাশটা কাটিয়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আর একসময় বুঝতে পারল ওরা যেখানে এসে পড়েছে সেটা একটা গোল জায়গা, যেন অনেকটা হল ঘরের মতো। আর তার মাথা থেকে নেমে এসেছে বড় বড় পাথরের ফলা। পায়ের তলায় মাটিটা যেন আগের থেকেও বেশি স্যাঁতস্যাঁতে বলে মনে হতে লাগলো। এখন মাটিটা শক্ত নয়, যেন সামান্য নরম। কিন্তু এখান থেকে ওরা যাবে কোথায়? জিজিয়া বলল, এবার আমরা কোথায় যাব? পাপাঙ্গুল গম্ভীর গলায় বলল, মামা যাদের কথা বলেছিল তারা এই পর্যন্ত এসে পড়েছিল। তারপর এখান থেকে আগে যাবার কোনো রাস্তা ওরা খুঁজে পায়নি। আমাদের সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সেই শব্দটা আবার শোনা গেল। সেই যে পাহাড় থেকে ঝর্ণার নিচে পড়ার সময় যেমন শো শো শব্দ হয়, তেমন একটা ছন্দে সেই শব্দটা শুনতে পেল ওরা। আর মনে হলো ওদের পায়ের তলায় মাটিটা সামান্য কেঁপে উঠল। পাপাঙ্গুল ভালো করে পায়ের দিকে টর্চের আলো ফেলল, আর তারপর পায়ের দিকে তাকিয়ে একটা হাত সামনের দিকে তুলে ধরে এগোতে লাগলো সামনের দিকে। এভাবে এগিয়ে চলার একটাই কারণ, যদি কোনো পাথরের ফলা বেরিয়ে থাকে তাহলে তাতে যেন ধাক্কা না খায়। বেশ কিছুক্ষণ ধরে সেখানে ঘুরতে ঘুরতে ওরা কিন্তু কোনো পথ দেখতে পেল না। ততক্ষণে বাকি দুজনেও টর্চ বার করেছে। সেই টর্চ নিয়ে গোল জায়গাটায় ওরা বারবার ঘুরে আসতে লাগলো। টর্চে আলো না থাকলে ওরা এখান থেকে বাইরে বেরোবার পথটাও যে দেখতে পাবে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উপরে উঠতে গেলে এবার উঠতে হবে পাহাড়ে ওঠার মতো হামাগুড়ি দিয়ে। বেশ অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে একসময় রমেন বলল, চারপাশে তো কোনো রাস্তা নেই, কিন্তু একটা ব্যাপার দেখ, উপরের দিকে, ওই যে উপরের দিকে একটা কালো মতো কি রয়েছে না? দেখে তো মনে হচ্ছে একটা ছিদ্র। ওখান থেকে কি কোথাও যাওয়া যাবে? এখান থেকে বাইরে যাবার একটাই রাস্তা রয়েছে, তবে এখানে আর কোনো রাস্তা নেই। তার মানে এখান থেকে আগে যেতে হলে ওই ছিদ্রটা দিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু সমস্যা হলো ওখান পর্যন্ত যাব কি করে? 3টে টর্চের আলো গিয়ে পড়ল ওদের থেকে প্রায় কয়েক হাত ওপরে একটা দেওয়ালের কালো ছিদ্রের ওপর। ওরা চুপ করে বসে বেশ কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর একসময় পাপাঙ্গুল বলল, দেখ, ওই পাথরের চাইটা কিন্তু একদম ওই ছিদ্রের একপাশ দিয়ে নেমে এসেছে। ওই পাথরটা ধরে যদি উপরের দিকে উঠা যায়, ভাব, তারপর যদি কোনোভাবে ওই ছিদ্রটা পর্যন্ত পৌঁছানো যায় তাহলে একবার চেষ্টা করা যেতে পারে। পাপাঙ্গুলের কথায় সকলেই মত দিল, কিন্তু ওই পাথরের স্বরূপ ফলাটা ধরে উপরের দিকে উঠবে কে? কোনোভাবে যদি ওটা ভেঙে পড়ে যায় তাহলে? কিন্তু তখন আর কিছুই করার নেই। পাপাঙ্গুল দড়িটা কাঁধে জড়িয়ে নিয়ে এসেই পাথরের ফলাটা ধরে উপরের দিকে উঠতে লাগলো। আর উঠতে যেতেই বুঝতে পারলো পাথরের ফলাটা
কেমন যেন মসৃণ। এটা ধরে বেশি দূর ওঠা সম্ভব নয়, কিন্তু এতটা এসে ওরা তো আর ফিরে যেতে পারে না। তাই একটা বুদ্ধি বার করলো সে। পাথরের ফলাটা ধরে যতটা উঠতে পেরেছিল ততটা ওঠার পরে আবার নিচে নেমে গেল। তারপর পায়ের সাথে সেই পাথরের বলাকায় দড়ি বাঁধল, তারপর শরীরটাকেও বাঁধল। তারপর ঠিক তাল গাছে যেভাবে ওঠে সেইভাবে উঠতে লাগলো সেই পাথরের ফলাটা বেয়ে। দেখতে দেখতে একসময় উপরে পৌঁছে গেল। আর পৌঁছে যেতেই আরও একটা সুবিধে হলো তার। পাথরের ফলাটার খানিকটা উপরের দিকে একটা ছোট্ট মতো খাঁজ রয়েছে। সেই খাঁজের ভেতরে হাত ঢোকানো যায়। তবে যদি ওখানে কোনো সাপ থাকে? কথাটা ভেবে একটা অদ্ভুত কাজ করল। সেই ফোকরের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে একবার ফু দিল পাপাঙ্গুল। বারবার মনে হচ্ছিল সেই ফোকরের ভেতর যদি কিছু থাকে আর তা যদি বাইরে বেরিয়ে আসে, সেটা তবে পাপাঙ্গুলের মুখের উপর আক্রমণ করবে। তবুও নিজের সমস্ত শক্তি দিয়ে একবার ফু দিতেই যখন মনে হলো কিছুই নেই, তখন হাত রাখল। হাত রাখতে বুঝতে পারল জিনিসটা খুব ধারালো, বেশিক্ষণ এইভাবে ধরে রাখা যাবে না। তাই কোনো রকমে সেটা এক হাত দিয়ে চেপে ধরে দড়ি বাঁধা জোড়া পাটাকে তুলে দিল সেই দেওয়ালের গায়ের ছিদ্রের ওপর। নিচ থেকে ব্যাপারটা দেখে চলেছে জিজিয়া। ব্যাপারটা এমন দাঁড়ালো যে পাপাঙ্গুলের পা রয়েছে সেই ছিদ্রের কাছে আর তার হাত রয়েছে সেই পাথরের ফলাটার দিকে। জিজিয়া আর রমেন একবার চিৎকার করে উঠল, কিন্তু তাদের কথা শোনার মতো সময় তখন পাপাঙ্গুলের নেই। সে জিমন্যাস্টিক করে, তাই অদ্ভুত কায়দায় সে পায়ের ওপর সমস্ত ভর দিয়ে দুটো হাত দিয়ে চেপে ধরল পাথরের ফলাটাকে। তারপর একটা হ্যাঁচকা ধাক্কায় নিজের শরীরটা নিয়ে গেল সেই ছিদ্রের কাছে। তবে ঠিক মুহূর্তে যদি মাথাটা নামিয়ে না আনতো, তাহলে তার মাথা পাথরের গায়ে লেগেই ফেটে যেত সঙ্গে সঙ্গে। নিচ থেকে জিজিয়া চিৎকার করে নিজের চোখ দুহাতে বন্ধ করল। তারপর যখন কিছুই হলো না, তখন চোখ খুলল। একটা হাসি ওদের মুখে ফুটে উঠল। দড়ি বেঁধে প্রথমে টর্চটা উপরের দিকে তুলল ওরা। সেই ছিদ্রের মধ্যে বেশ খানিকটা এগিয়ে যেতেই পাপাঙ্গুল বুঝতে পারল ভেতরে একটা রাস্তা রয়েছে। তবে এই রাস্তা ধরে হেঁটে যাওয়া যাবে না, যেতে হবে হামাগুড়ি দিয়ে। দড়ির সাহায্যে ওদের দুজনকেও একটু পরেই অদ্ভুতভাবে টেনে তুলল পাপাঙ্গুল। তারপর তিনজন মিলে টর্চের আলোয় হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। যত এগিয়ে যাচ্ছে তত যেন সেই ফসফস শব্দটা ওরা আরো ভালোভাবে শুনতে পাচ্ছে। ওরা বুঝতে পারছিল যেন কেউ এখনো এই ছিদ্রপথের সন্ধান পায়নি। সকলেই হয়তো ভেবেছে ওটা পাহাড়েরই কোনো একটা কোদাল। তাই ওটা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করেন। আর এত সহজে ওটা পর্যন্ত যাওয়াও সম্ভব নয়। ওটা এতটাই ছোট যে কোনো বাচ্চা ছেলে, মানে ওদের মতো কেউ ছাড়া অন্য কেউ ওর ভেতরে সহজে ঢুকতে পারবে না। শেষের দিকে পথ শুরু হয়ে এলো। ওরা গোটা শরীরটাকে সরিয়ে শুইয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তাছাড়া পাথরের দেওয়াল আরো বেশি স্যাঁতসেঁতে, কেমন যেন ভিজে ভিজে। অনেকটা এগিয়ে আসার পর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সামনে ঢালু জায়গাটা ওরা দেখতে না পেয়ে পাপাঙ্গুল গড়িয়ে গেল সামনের দিকে। তার পেছন পেছন বাকি দুজনও গড়িয়ে গেল। অনেকক্ষণ ধরে গড়িয়ে গেল তারা। তবে পাথর এখানে সামান্য নরম, তাছাড়া যে মাটিতে ওরা গড়িয়ে চলেছে সেটাও নরম, তাই আঘাত ওদের খুব একটা লাগলো না। ওরা বুঝতে পারল প্রায় কয়েক হাত উঁচু জায়গা থেকে নিচের দিকে ছিটকে পড়ল ওরা। সবারই হাতে কাঁধে সব জায়গায় সামান্য চোট লেগেছে ততক্ষণে। উঠে দাঁড়িয়ে হাতে পায়ের ধুলো আর চোট ঝাড়তে ঝাড়তে ওরা বুঝতে পারল ওরা এসে পড়েছে একটা অনেক বড় পাথুরে জায়গার মধ্যে। আর সেই জায়গার একপাশ থেকে একটা অদ্ভুত আলো যেন দেখা যাচ্ছে। পাপাঙ্গুল এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই রমেন ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এগোস না পাপাঙ্গুল, ওই দেখ। রমেন একরকম টেনে পাপাঙ্গুলকে পাথরের একপাশে সরিয়ে দিল। তারপর মুখ বাড়িয়ে ওরা যেটা দেখতে পেল তাতে ওদের বুকের ভেতর পর্যন্ত হিম হয়ে এলো। যেদিক দিয়ে আলো আসে সেই দিকটা যে একটা জলাশয় রয়েছে সেটা বোঝা যায়।
তবে সেই জলাশয়ের পাশেই ঘুরে বেড়াচ্ছে যেন সাক্ষাৎ মৃত্যু। এত বড় সাপ ওরা আগে জীবনে কখনো দেখেনি। এমন সাপ সিনেমার পর্দায় দেখেছে মাত্র। তবে তার চেয়েও ভয়ঙ্কর ছিল আরও একটা ব্যাপার। সেই সাপের মুখটা কেমন যেন অদ্ভুত। সেই সাপের মুখ থেকে যে জিভটা বেরিয়ে আসছে, সেই জিভটা অনেকটা লম্বা, যেন মানুষের থেকেও লম্বা। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, সেই সাপটার মাথায় দুটো কালো শিং। সাপটা যেন বুঝতে পেরেছিল এখানে কিছু একটা হয়েছে, তাই জলাশয়ের আশেপাশে বারবার চক্কর দিতে দিতে মাঝে মাঝে তার শরীরটা জলাশয়ের গায়ে নিয়ে ফেলছিল। জলের মধ্যে সাথে সাথেই আলোটা যেন আরো বেড়ে উঠতে লাগলো। ওরা বুঝতে পারল ওরা এসে পড়েছে সেই জলাশয়ের কাছে, যেখানে রয়েছে সেই সোনার পাথরের সম্ভার। কিন্তু জলাশয় পর্যন্ত যাবে কি করে? জলাশয়ের আশেপাশে আরো একটা গভীর খাদের মতন রয়েছে, যেন মনে হচ্ছে সেই খাদটা চারপাশ থেকে ওই জলাশয়টাকে ঘিরে রেখেছে। কোনো রকমে বুকে হেঁটে পাথরের আড়াল থেকে বেরিয়ে পাপাঙ্গুল খাদের কাছে আসছিল, যেটা দেখতে পেয়ে আরো ভয় পেয়ে গেল ওরা। খাদের ভেতরে যে দৃশ্যটা ওরা দেখতে পেল সেটা আরো ভয়ানক। খাদের ভেতরে যেন কিলবিল করছে অজস্র সাপ, আর তার মধ্যে যেন সাদা সাদা গোল গোল কি যেন রয়েছে। তাড়াতাড়ি বুকে হেঁটে পাথরের খাঁজের কাছে এসে লুকিয়ে পড়ল পাপাঙ্গুল। তারপরে বলল, ওই ছেলেটা তাহলে মিথ্যে কথা বলেনি। মামা আমায় এমন কিছু একটা বলেছিল যে এখানে এমন একটা কিছু আছে যেটার কোনো ধারণা কেউ করতে পারবে না। ভয়ে ততক্ষণে জিজিয়া আর রমেনের গোটা শরীর যেন ঠান্ডা হয়ে এসেছে। জিজিয়া কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু কিন্তু এবার কি হবে পাপাঙ্গুল? আমাদের যদি ওই সাপটা দেখতে পায় তাহলে? ওটা সাপ নয় জিজিয়া, ওটা সাপ নয়। ওটা সাপের মতো দেখতে হলেও ওটা সাপ নয়। অনেকদিন আগে আমি একটা বইতে এমনই কোনো একটা জন্তুর কথা পড়েছিলাম। আজ থেকে অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীর বুকে মানুষ থাকতো না, তখন এমন সব প্রাণী পৃথিবীতে থাকতো। অনেকে মনে করে সব প্রাণীরা এখনো পৃথিবীর বুকে আছে, তবে মানুষের জন্য তারা মানুষের লোকালয় থেকে অনেক অনেক দূরে কোথাও থাকে, যেখানে মানুষের পা পড়েনি এখন। আমার মনে হয় এখানে প্রবেশ করার কোনো রাস্তাই ছিল না। ওই সাপটাই পাথরের গা বেয়ে ছোট কোনো ফাটল দিয়ে ঢুকে পড়তো, ওই যেখানে আমরা এসে দাঁড়িয়েছিলাম সেইখানে। আর সেই কারণে পাথরের গায়ের ওই ছিদ্রটা তৈরি হয়েছে। আমার মনে হয় ওই সাপটা মাঝে মাঝে ওই পথে ওখানে গিয়ে পৌঁছয় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেদিন। দেখিসনি চারপাশে পাথরের গায়ে কেমন অদ্ভুত সব চিহ্ন, আর নিচের মাটিতে কেমন একটা লম্বা ঘষ টানার মতো চিহ্ন। এই সাপটা ওখানে যায়, তার জন্য এমন চিহ্ন হয়েছে। তবে ওটা সাধারণ কোনো সাপ নয়। আমাদের এখানে থাকাটা উচিত নয় পাপাঙ্গুল, আমাদের এখানে থাকাটা উচিত নয়। পাপাঙ্গুল বুঝতে পারছিল, কিন্তু এতটা কাছে এসে ওই জলাশয়ের সোনার পাথর না দেখে সেখান থেকে যেতে চাইল না সে। তাই কড়া গলায় বলল, তোদের যদি যেতে হয় তাহলে তোরা ফিরে যা। আমি ওই জলাশয়ের সোনার পাথর না দেখে কোথাও যাব না। পাগলের মতো কথা বলিস না। তুই বুঝতে পারছিস না ওই সাপটার কাছে গেলে কি হবে সেটা তুই বুঝতে পারছিস না। পাপাঙ্গুল অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, তুই শুধু ওটার কথা বলছিস? ওই সামনে খাজের মধ্যে যে ওরকম অনেক ছোট ছোট হাজার হাজার সাপ রয়েছে, সেগুলোর কথা বলছিস না? একবার গিয়ে দেখ। পাপাঙ্গুলের কথায় কৌতূহলী হয়ে রমেন বুকে হেঁটে সেখানে গেল। আর তারপর গোটা দৃশ্যটা দেখে সে কেমন যেন ভয় পেয়ে গেল। পাপাঙ্গুল ততক্ষণে দেখতে পেয়েছে একটা ব্যাপার। সাপটা গোটা জলাশয়টাকে চারপাশ থেকে গোল করে ঘিরে রাখলেও ওই খাদের একপাশে পাহাড়ের একটা ছোট্ট খাঁজ
অদ্ভুতভাবে হেলে পড়েছে ওই জলাশয়ের এক পাশের দিকে। অন্তত সেখানে গিয়ে দাঁড়ালে জলাশয়টা ভালোভাবে দেখা যায়। তাই সে আর দেরি করল না, ওদের দুজনকে তুলে নিয়ে কোনো রকমে ওই অদ্ভুত সাপটার চোখের আড়াল করে হেঁটে যেতে লাগলো সেই দিকেই। প্রায় 2 ঘন্টা লেগে গেল ওই সামান্য পথ পেরোতে। কারণ সাপটা যখন ঘুরতে ঘুরতে ও পাশে যায় তখন ওরা থমকে যায়, আবার যখন এই পাশে এসে জলাশয়ের দিকে তাকিয়ে থাকে তখন ওরা হেঁটে যায়। এভাবে চলতে চলতে ছোট্ট সংকীর্ণ পাহাড়ের গা বেয়ে কোনো রকমে ওরা উঠে গিয়ে দাঁড়ালো। সেখানে উঠতে একটা অদ্ভুত ব্যাপার ওরা দেখতে পেল। পাহাড়ের খাঁজের সমতল জায়গাটায় অদ্ভুতভাবে বসে রয়েছে একটা নরকঙ্কাল। নরকঙ্কালটার ডান হাতে কি যেন একটা ধরা রয়েছে, আর বাঁ হাতটা নিচের দিকে। নরকঙ্কালটা যে কতদিন ধরে ওখানে বসে রয়েছে তা বোঝা সম্ভব নয়। সেটা দেখে জিজিয়া ভয় পেয়ে গেল। একটা চিৎকার করে উঠতে যাবে তখন রমেন তার মুখটা চেপে ধরল। পাপাঙ্গুল সামনে এগিয়ে গেল। কঙ্কালের গায়ের উপর একটা হাত রাখতেই আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল। কঙ্কালটা যেন গুঁড়ো গুঁড়ো হয়ে সেখানেই পড়ে গেল। আর ঠিক তখনই সেই সাপটা একটা তীব্র গর্জন করে ছুটে এলো ওদের দিকে। ব্যাপারটা দেখে ওদের 3 জনের প্রায় ভয়ে গোটা শরীর বরফের মতো হয়ে যাওয়ার জোগাড়। পাপাঙ্গুল একটা অদ্ভুত কাজ করলো। মামা বারবার বলে দিয়েছিল কথাটা, ওই পাহাড়ের গুহার ভেতরে এমন কিছু একটা আছে যেটা অনেক বছর ধরে, প্রায় 1000 বছরেরও বেশি সেখানে আছে। আর ওখানে এমন কিছু একটা আছে যেটা দিয়ে ওই জন্তুটাকে নিয়ন্ত্রণ করা যায়। পাপাঙ্গুল আর দেরি করল না। ধুলো হয়ে যাওয়া কঙ্কালটার হাতের থেকে একটা লোহার দণ্ডের মতো কি যেন পড়ে গিয়েছিল পাথরে। সেটা হঠাৎ করেই তুলে ধরল, আর সেটা ধরতেই একটা অদ্ভুত ম্যাজিকের মতন কাজ হলো। যে সাপটা এগিয়ে আসছিল ওদের দিকে এবার যেন তা থেমে গেল। তারপর অদ্ভুতভাবে মাথা নিচু করে লুটিয়ে বসে রইল পাথরের উপরে। তার সেই প্রবল গর্জন এবার থেমে গেছে। যেন মনে হলো ওই লোহার দণ্ডটা তুলে ধরার জন্য সাপটা মাথা নিচু করে ওদের বশ্যতা স্বীকার করে নিয়েছে। ততক্ষণে ওরা জলাশয়ের দিকে তাকিয়ে দেখতে পেয়েছে সেই আলোর উৎস। জলাশয়ের নিচে যেন অন্য কিছু নেই। জলাশয়ের তলাটা সম্পূর্ণ যেন তৈরি হয়েছে সোনা দিয়ে। তবে ওগুলো যে সোনার পাথরের সেটা এত দূর থেকেও বোঝা যায়। সেই উজ্জ্বল আলো ওদের চোখে এসে লাগতে লাগলো। দুঃসাহসী কিশোর কিশোরী পাথরের উপর দাঁড়িয়ে দেখতে লাগলো সেই অভাবনীয় দৃশ্য। একসময় রমেন বলল, এই নরকঙ্কালটা যার, সে বোধহয় এই নরদণ্ডটা দিয়েই এই সাপটাকে এখানে আটকে রাখতো, আর ওই সোনার জলাশয়কে পাহারা দেওয়াতো। ওই দণ্ডটা ওর হাতে ছিল বলেই বোধহয় সাপটা এখানেই থাকে। মাঝে মাঝে এই গুহার ভেতরে ঘোরাফেরা করলেও বাইরে কখনো যায় না। কিন্তু আমাদের যে এবারে ফিরতে হবে, ওই সোনার জলাশয়টা দেখে মনের মধ্যে কেমন যেন একটা লোভ আস্তে আস্তে চাগার দিয়ে উঠছে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চ। পাপাঙ্গুল আর জিজিয়া দুজনে এই কথাটা বুঝতে পারছিল। পাপাঙ্গুল সেই পাথরের গায়ে লোহার দণ্ডটাকে কোনো রকমে আটকে দিল। সাপটা কিন্তু আগের মতোই মাথা নিচু করে একভাবে বসে রইল। সোনার জলাশয়ের সেই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে ওরা নেমে গেল সেই উঁচু জায়গাটা থেকে। তারপর অনেক কষ্ট করে 3 জন মিলে এসে ঢুকলো সেই ছোট্ট জায়গাটায়। আর আসার সময় তেমন মনে হয়নি, তবে যাওয়ার সময় আরও বেশি কষ্ট হতে লাগলো ওদের। দেখতে দেখতে সেই পথ পেরিয়ে ওরা এসে পড়ল সেই হল ঘরের মতন জায়গাটার কাছে। তারপর সেখান থেকে আবার যাত্রা শুরু। একসময় ওরা সেই গুহার মুখের কাছে এসে পড়ল। সূর্যের আলো দেখতে পেয়ে ওদের গোটা শরীর কেমন যেন চনমন করে উঠল। ওদের শরীরে অনেক আঘাতের চিহ্ন, কোথাও কোথাও ছুলে রক্ত জমে আছে, কিন্তু ওদের 3 জনের মুখে একটা যুদ্ধ জয়ের হাসি। ওরা পেরেছে সেই সোনার জলাশয়কে খুঁজে বার করতে। কিন্তু মামা বারবার বলে দিয়েছে ওখানে যাই থাকুক না কেন সে কথা বাইরের কাউকে বলা যাবে না। পাপাঙ্গুল ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো।
তারপর বলল, এই গুহার ভেতরে যা আছে তা কেউ যেন কোনো দিনও জানতে না পারে। আমরা তিনজন ছাড়া একমাত্র এটার ব্যাপারে জানবে মামা। কথা দে তোরা, এর কথা কাউকে বলবি না। মামা বলেছে এই পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো তেমনি থাকতে দেওয়াই ভালো। সেগুলো নিয়ে নাড়াচড়া করা ভালো না। আমিও চাই না এখানে অন্য কেউ আসুক, কিংবা এই সোনার জলাশয়ে কেউ খুঁজুক, বা কেউ ওখানে ঢুকে পড়ুক। ওই সাপটা যদি একবার বাইরে বেরিয়ে আসে তাহলে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছিস? তাই ওটা ওর মতোই থাকুক, আর আমরা পৃথিবীর মানুষেরা আমাদের মতোই থাকি। কথাটা বলে পাপাঙ্গুল তার হাত বাড়িয়ে দিল তার বুড়ো আঙ্গুলের কাছে। সেখানে খানিকটা জায়গা খসে গেছে, সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। জিজিয়া হাসি মুখে ওর হাতের উপর হাত রাখল। তারপর সবাই একসাথে 3টে হাত ওপরে আকাশের দিকে তুলে একসাথে চিৎকার করে বলে উঠল, হিপ হিপ হুররে! 3 cheers for বড় মামা! 3 cheers for সোনার জলাশয়! এর পরের ঘটনা অতি সামান্য। ওরা আরো বেশি কষ্ট করে ফিরে এসেছিল মামার কাছে। তারপর মামাকে সমস্ত কথাই বলেছিল। হিসেব করে ওরা দেখেছিল যেদিন সকালে ওরা গুহার মধ্যে ঢুকেছিল তারপরে প্রায় 2 দিন কেটে গেছে ওদের বাইরে আসতে। তবে আশ্চর্যের ব্যাপার, ওই 2 দিনের মধ্যে সামান্য জল ছাড়া ওরা কিছুই খায়নি। ওদের ব্যাগের ভেতর খাবার ছিল বটে, তবে সেই খাবার খাওয়ার প্রয়োজন ওদের হয়নি। ওরা বিশ্রামও নেয়নি। মামা অবাক হয়ে ভাবছিল এই 3 জনের কথা। তিনি নিজেও বোধহয় ওদের মতো এত দুঃসাহসী অভিযাত্রী ছিলেন না। তিনি বুঝতে পারলেন ওরা এখানেই থেমে থাকবে না, এরপর আরও কোনো দুঃসাহসিক অভিযানে এরা বেরিয়ে পড়বে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে পাপাঙ্গুল সিরিজের গল্প সোনার জলাশয়। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।